তখন সন্ধ্যা ৭টা। পশ্চিম দিগন্তে সূর্যটা অনেক আগেই বিদায় নিয়েছে। দিনের কোলাহল স্তিমিত হয়ে নেমেছে নিগ্রোর সন্ধ্যা। বাড়ি বাড়ি জ্বলে উঠেছে সন্ধ্যাবাতি। একটু পরে মাগরিবের আজান হলো। আজানের সুমধুর ধ্বনিতে ছেয়ে গেল পুরো এলাকা। হিমাদ্রি অজু সেরে বের হতেই দেখে উসমান সাহেব বসে আছেন। তাকে দেখা মাত্রই অষ্টকোণে হাসি ফুটিয়ে উঠে দাঁড়ালেন। এরপর কি ভেবে যেন হিমাদ্রির মাথায় সাদা চওড়া টুপি পরিয়ে দিলেন। ছেলেটার মুখ জুড়ে এখনো অজু পানি লেগে আছে। অজু করতে গিয়ে বোধহয় কপালের উপর পরে থাকা চুলগুলোও ভিজিয়ে ফেলেছে। তবে দেখতে কিন্তু বেশ লাগছে। কে বলে পুরুষের সৌন্দর্য ভালো পোশাকে নতুবা অঢেল তাকায়? তারা হয়তো অজু করে তাদের পবিত্র মুখখানা দেখেনি, আর দেখেনি বলে পুরুষের সৌন্দর্য সুনাম করতে শেখেনি। মনে মনে হিমাদ্রির প্রশংসা করলেন তিনি। তারপর নরম সুরে বললেন, অজুর পানি মুছতে নেই, অজুর পানির সঙ্গে পাপ ঝরে যায়। এবার তাড়াতাড়ি চলো বাবা, মাগরিবের ওয়াক্ত বেশিক্ষণ থাকে না। জি। তার নামাজ কি নিয়মিত পড়া হয়? জি না, তবে আজ থেকে নিয়মিত পড়ব ইনশাআল্লাহ। আমি কি নামাজের ওয়াক্তে ডেকে দেব? ডাকলে অনেক খুশি হব। হুম। তারপর ওনারা কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে মসজিদের দিকে হাঁটা ধরলেন। মসজিদের পৌঁছেই দুজন পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে অনেকেই বের হয়ে যাচ্ছেন। কেউ বা মুয়াজ্জিনের সঙ্গে কথা বলছেন। কয়েকজন এক কোণে কুরআন নিয়ে বসেছে। ওনারা বাড়ি গিয়ে অযথা সময় নষ্ট না করে এখন কুরআন পড়বেন। একেবারে এশার নামাজ পড়ে বাড়ি ফিরবেন। প্রতিদিন এটাই করেন। হিমাদ্রি উঠে দাঁড়িয়েছে। ততক্ষণে সে অনেকের নজরে পড়েছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে এই এলাকার নয়। তবে কে সে? কারো বাড়ির মেহমান? বের হতে হতেই উৎসুক দৃষ্টিতে অনেকে তাকে পর্যবেক্ষণ করল। নতুন মানুষ দেখে তাকানো কি সব দেশেরই নীতি নাকি কে জানে। মসজিদের ভেতরের স্থাপত্যশৈল দেখে হিমাদ্রি মুগ্ধ না হয়ে পারল না। নিখুঁতভাবে কাজ করা। ওসমান সাহেবের বাম পাশে দাঁড়িয়ে পুরো মসজিদের দৃষ্টি বুলালো। তাকে এভাবে তাকাতে দেখে ওসমান সাহেব নিজেই জানালেন, ব্যবসার লাভের তৃতীয়াংশ দিয়ে তিনি মসজিদটা একাই তৈরি করেছিলেন, যাতে আরও 10 জন মুসল্লি নামাজ পড়তে পারে। একদম মনের মতোই বানিয়েছেন। জীবনে যদি কোনো ভালো কাজ করেও থাকেন তাহলে এটাই একটা। হিমাদ্রি চুপ করে শুনল। ভদ্রলোক বেশ গুছিয়ে কথা বলতে জানে, আর সে বরাবরই নীরব শ্রোতা। বলা থেকে শুনতে পছন্দ করে বেশি। ঠিক তখনই তাদের দিকে রেহমান আলী নামের এক ব্যক্তি এগিয়ে এলেন। হাসি খুশি সরল মনের মানুষ তিনি। এসে উসমান সাহেবের উদ্দেশ্যে বললেন, উসমান সাহেব, এটা তো ঠিক হচ্ছে না। উসমান সাহেব তখন হিমাদ্রিকে মসজিদ ঘুরে দেখাচ্ছিলেন। আচমকা পরিচিত কণ্ঠস্বর শুনে ঘুরে তাকালেন। রেহমান আলীকে দেখে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, আরে রেহমান ভাই যে, কী খবর আপনার? দিনকাল কেমন যাচ্ছে? আল্লাহর মেহরবানিতে ঠিকঠাক চলছে। তবে আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করছেন না উসমান ভাই। আপনার কাছ থেকে এমনটা আশা করিনি। কিসের কথা বলছেন ভাই? আমি সত্যি বুঝতে পারছি না। আমার দ্বারা কোনো ভুল হয়েছে? ভুল তো অবশ্যই হয়েছে। জামাতা নিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছেন, অথচ আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন না। এটা একদমই ঠিক না ভাই। একথা শুনে উসমান সাহেবের মুখ মুহূর্তেই থতমত হয়ে গেল। অস্বস্তিতে কপালে ভাঁজ পড়ল। তবে পরিস্থিতি সামলাতে উত্তর দিলেন, না ভাই, আপনার ভুল ভুল হয়েছে বুঝতে। সে আমার আত্মীয়ের ছেলে, এখানে বেড়াতে এসেছে। আপনি যা ভাবছেন তা নয়। আর মাহিনুরের বিয়ে এখন দেব না আমি। মেয়ে আমার পড়াশোনা করতে চাই। আমি এতদিন মেয়ের ইচ্ছাকে মূল্যায়ন করেছি, আগামীতেও করব। ওনার অকপটের জবাবে রেহমান আলী থতমত হয়ে গেলেন। আসলে ওনারও দোষ নেই, কারণ উসমান সাহেবের কাছে যতবারই মাহিনুরের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন ততবারই তিনি ফিরিয়ে দিয়েছেন। আর উসমান সাহেব বাংলাদেশি, এজন্য বাংলাদেশি জামাতা নেয়ার ইচ্ছের কথা জানিয়েছেন। তাই ছেলেটাকে ভেবেছেন এটাই হয়তো মাহিনুরের স্বামী। তবে ছেলেটা দেখতে বেশ, জামাতা হলেও সমস্যা নয়। তাই তিনি হাসতে হাসতে পুনরায় বললেন, ও, আপনি তো একবার বলেছিলেন বাংলাদেশি জামাতা নেবেন, তাই ভেবেছি এটাই হয়তো। তবে এ ছেলেও যদি মাহিনুরের জামাই হয় তাহলে কিন্তু মন্দ হতো না, বরং দুজনকে বেশ মানাবে। আমার কথা ভেবে দেখবেন উসমান ভাই। কথা বলে ভদ্রলোক নিজেই হু হু করে হেসে উঠলেন, যেন কথা বলার পর
হাসা বাধ্যতামূলক, কিন্তু স্বল্প পরিচিত এক অতিথির সামনে এমন অসংলগ্ন কথাবার্তা পছন্দ হলো না ওসমান সাহেবের। মেয়ে নিয়ে এসব কথা শুনতে মোটেও ইচ্ছুক না তিনি। উনি এবার সরাসরি তাকালেন হিমাদ্রির প্রতিক্রিয়া দেখার জন্য, কিন্তু হিমাদ্রি নির্বিকার, যেন সে কিছুই শোনেনি। একদম শান্ত, মুখ অটল হয়ে দাঁড়িয়ে আছে। রেহমান আলীর কথায় উনি হিমাদ্রির দিকে ভালো করে তাকালো, বোঝার চেষ্টা করলো কেন হঠাৎ করে রেহমান এমন কথা বললেন। ছেলেটার গায়ের রং ফর্সা, সামরিক বাহিনীর সদস্যদের মতো বেশ লম্বা চওড়া, প্রশস্ত কাঁধ ও বুক, মুখ জুড়ে অদ্ভুত দৃঢ়তা, চোখ দুটো বেশ তীক্ষ্ণ, জোড়া ভ্রু। নেশাভান করে নাকি? দেখে অবশ্য মনে হচ্ছে না। করলে করুক, দুদিনের অতিথি, তাকে নিয়ে এত ভাববার সময় নেই। ভালোভাবে রাখলে রাখবে, থাকলে রাখবে, নয়তো বিদায় করতে সময় লাগবে না তার। বলা বাহুল্য, মাহিনুর ওনার একমাত্র মেয়ে, কলিজার টুকরো ওনার। পুরো তল্লাটে মাহিনুরের মতো ভদ্রশান্ত মেয়ে একটিও নেই। আর একথা উনি বুক উঁচিয়ে গর্ব করে বলতে পারেন। আর সেই মেয়েকে তো আর যার তাড়াতে তুলে দেওয়া যায় না, যার তার সঙ্গে জুটি বাঁধার কথা ভাবতেও পারেন না। মেয়ে ওনাকে নিজে বলেছেন যে সে কখনো হারান সম্পর্কে জড়াবে না, বাবা মায়ের অসম্মান হয় এমন কাজ করবে না। শুধু আবদার তাকে যেন অনার্স অবধি পড়তে দেয়া হয়, অনার্সের পর যেন বিয়ে শাদীর কথা ওঠানো হয়। এর মধ্যে যদি কখনো কাউকে ভালো লেগে যায় তবে সবার আগে ওনাকে জানাবে, উনি না হয় ভালো মন্দ বুঝে সিদ্ধান্ত নেবে। যেখানে মেয়ের প্রতি ওনার অগাধ বিশ্বাস, সেখানে বাইরের কারো কথায় এসব কিছু ভাবতে চান না। মনে মনে উনি রেহমান আলীর উপর খুবই অসন্তুষ্ট হলেন, তবে মুখে কিছু বললেন না। স্বল্প কথায় বিদায় নিয়ে হিমাদ্রিকে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। এরপর খাওয়া দাওয়ার পর্ব সেরে অতিথিশালে এলো ওনারা। মাহিনুর আর রুনায়েদ এখনও ভেতরে আছে, একথাও জেনেছে সে। তাই সরাসরি দরজামুখও দাঁড়ালো না, ধীরে ধীরে সামনে হাঁটতে লাগলো। এই সময়টুকুতে বুঝে গেছে ওসমান সাহেব যথেষ্ট ধার্মিক একজন মানুষ, সহধর্মিণী আর মেয়েকে সেভাবে তৈরি করেছেন। আর ওনাদের সম্মান জানাতে সেও মাহিনুরের মুখোমুখি হলো না। ছেলেটার কাজে উসমান সাহেব খুশি হলেন। অতিথিশালার দরজা নক করে খুলতে বললেন। বাবার কণ্ঠ শুনে নুরাইদ দরজা খুলে দিল। মাহিনুর চুপ করে বিছানার এক কোণে বসেছিল। এখানে জায়নামাজও আছে, দুই ভাই বোন নামাজ পড়েছে। পুরো রুম সুন্দর করে সাজানো গোছানো। উনি ইশারা করলে ওরা বেরিয়ে এলো। মাহিনুরকে বলল নুরাইদকে নিয়ে বাড়ি চলে যেতে। তাদের মা খাবার নিয়ে টেবিলে বসে আছে। একথা শুনে দুই ভাই বোন নিচু স্বরে গল্প করতে করতে হাঁটা ধরল। বাড়ির গেট অবধি গিয়ে দুজনে দৌড়াতে শুরু করলো। ছেলে মেয়ের কাণ্ডে হাসলেন ওসমান সাহেব। এরা পারেও বটে। উনি হিমাদ্রিকে ডেকে অতিথিশালায় প্রবেশ করলেন। এখানে কোথায় কি আছে দেখিয়ে বুঝিয়ে দিলেন। তারপর তাকে রেস্ট করতে বলে বেরিয়ে গেলেন। হিমাদ্রি দরজা বন্ধ করে পুরো রুমে চোখ বুলালো। নাকে এসে ধাক্কা খেলো মিষ্টি একটা সুগন্ধ, ল্যাভেন্ডার ফুলের ঘ্রাণের মতো। রুমের আহামরি আবাসপত্র নেই। এছাড়া আছে একটা খাট, আলমারি, চেয়ার, টেবিল, এক সেট শোভা, জানালায় ঝুলছে সাদা পর্দা। হিমাদ্রি এগিয়ে এসে জানালার পর্দা সরাতে নজরে পড়ল দূরের আলবর্জ পাহাড়, কেমন সিনা উঁচু করে গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। সে সরে এসে বিছানায় বসল। বিছানায় হালকা ল্যাভেন্ডার কালার বেডশিট বিছানো, তার উপর ছোট ছোট সাদা ডেজি ফুল আঁকানো, রুচিসম্মত বলা চলে। রুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুম, তার ডান দিকে ছোট্ট একটি রান্নাঘর। রান্নাঘরে তাকে সিরামিকের জিনিসপত্র সহ গ্যাসের চুলারও ব্যবস্থা আছে। হিমাদ্রি পুরো রুমে নজরদারি করে গোসল সেরে এলো। মাথা মুছতে মুছতে কফি বানালো। তারপর কফির মগ নিয়ে বেডের উপর বসে পড়ল। তারপর অন করে কাজে মন দিল। হঠাৎ ল্যাপটপের দিকে দৃষ্টি রেখে হঠাৎই তার ঠোঁটে হাসি ফুটল। মুনতাসির কয়েকটি ছবি পাঠিয়ে মেসেজ করেছে। ওহ বন্ধুরে, আর আসিব না গ্রাম ঘুরিতে। গোয়ামারা গ্রামে আইসা পড়ছি আমি বিপাকে, আর আসিব না গ্রাম ঘুরিতে। কথা কানে যাচ্ছে না? আজ নাচ থামলে কপালে বহুত দুঃখ আছে। নাচ, উঠে দাঁড়া বলছি। আমি যতদিন বেঁচে আছি ততদিন মুখ বুজে আমার আদেশ পালন করতে হবে, করতে বাধ্য তুই। শামীম কথাখানে বলে সপাত করে বেল্টের বাড়ি বসালো বকুলের পিঠে।
বকুল শুধু কাটা মুরগির মতো ছটফট ছটফট করে গেল। ফর্সা পিঠে রক্ত জমাট বেঁধে গেল। এখন প্রায় রাত 1টা। পাশের রুমে মেয়েটা ঘুমিয়ে আছে। তার কান্নার আওয়াজে যদি উঠে যায়, তাই সে নীরবে কাঁদতে লাগলো। চোখের পানিতে পথ দেখতে পাচ্ছে না। শরীর মারের ব্যথায় জর্জরিত, নাক দিয়ে রক্ত পড়ছে। কপালের এক পাশ ফুলে কালচিটে পড়ে গেছে। গায়ে বেল্ট দিয়ে মারার দাগ। বকুলকে কাঁদতে দেখে শামীম চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালো। তারপর সজোরে চড় মেরে হিসিয়ে বলল, বাইরে কেন গিয়েছিলি? পুরনো নাগরকে দেখতে? আমাকে দিয়ে মন ভরে না? এখনো এত ভালোবাসা কি আছে ওই ফকিনের বাচ্চার মধ্যে, যা আমার মধ্যে নেই? তোকে বলেছিলাম না তুই বাড়ির বাইরে এক পা বাড়াবি না? কেন শুনলি না আমার কথা? ভয় লাগবে না? আজ তোকে মেরে ফেলবো আমি। একথা বলে বকুলের গলা চেপে ধরল। বকুলের গলা থেকে হাত সরানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হলো। পুরুষের দেহের কাছে তার দুর্বল দেহের শক্তি বড়ই তুচ্ছ। চোখ দিয়ে গোল গড়িয়ে পানি গড়াতে লাগলো। শামীম তাকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে পুনরায় নাচতে বলল। বকুল বহু কষ্টে পা জোড়া ফেলল। সঙ্গে সঙ্গে রুমঝুম করে ঘুঙুর বেজে উঠল। তার 2 পায়ে ঘুঙুর বাঁধা। একটা সময় খুব নাচতে ভালোবাসত। নাচের প্রতিটা মুদ্রার মধ্যে সুখ খুঁজে পেত। ঘুঙুরের শব্দে ছিল অন্যরকম টান। স্বপ্ন দেখত নাচ দিয়ে কিছু করবে, কিন্তু স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে ধরা দিল জীবনে। তারপর ধীরে ধীরে জীবন থেকে সব আহ্লাদ মুছে গেল। এবার প্রাণটা গেলেই বাঁচে। গত সপ্তাহে বাংলাদেশি প্যারা কমান্ডোর 8 সদস্যের একটি টিম ইরানে পৌঁছেছে। আলবর্জ পাহাড়ের গহীনে অরণ্যে অস্থায়ী ক্যাম্প গেড়েছে। তাদের ক্যাম্পটি দেখলেই মনে হবে প্রকৃতির একটি অংশ। চারপাশে ঘন পাইন, ওক এবং ঝোড়ঝাড়ে দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে। 8 সদস্যের জন্য 8টি বিশেষ রঙের তাঁবু বসানো হয়েছে, যেগুলো এক নজরে শনাক্ত করাও সম্ভব না। তাদের 8 সদস্যের 6 জন ছেলে, বাকি 2 জন মেয়ে। প্রত্যেকে একটি কাজে পারদর্শী। যেমন তাদের দলনেতা আইমান চৌধুরী। তার কাজ রণকৌশল, সিদ্ধান্ত গ্রহণ এবং শৃঙ্খলা বজায় রেখে পুরো অভিযান চালিয়ে যাওয়া। স্কাউটের দায়িত্বে আছেন জাওয়াদ খান। তার কাজ দলের আগে গিয়ে পথ দেখানো। যদি সামনে কোনো শত্রুকে বা বিপদ আসে, সেটা খুঁজে বের করা। শার্পশুটারের দায়িত্বে আছেন আরিয়ান শাহ। তার কাজ স্নাইপার রাইফেল নিয়ে দূরে পাহারা দেয়া। পরিস্থিতি বুঝে দূর থেকে শত্রুকে লক্ষ্য করে গুলি চালানো। ডেমোলিশন বিশেষজ্ঞের দায়িত্বে আছে ইশতিয়াক রিয়াদ। তার কাজ পথে বাধা থাকলে বিস্ফোরক ব্যবহার করে পথ পরিষ্কার করা। রেডিও অপারেটর দায়িত্বে আছেন তানভীর হাসান। তার কাজ বেতার যন্ত্রের পাশে থাকা, বাইরের হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং টিমের সবার সঙ্গে আদান প্রদান করা। মেডিকেলের দায়িত্বে সাকিব মাহমুদ। তার কাজ টিমের কেউ আহত হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা এবং টিমের সবার শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখা। সার্ভাইকাল বিশেষজ্ঞের দায়িত্বে আছেন ফারাহ নৌরিন। তার কাজ এই অরণ্যে খাবার বা বিশুদ্ধ পানি খোঁজা, দিক নির্ণয় করা এবং প্রতিকূল পরিবেশে টিমের সদস্যদের বেঁচে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করা। ডিজিটাল বিশেষজ্ঞের দায়িত্ব নুসরাত জাহান। তার কাজ শত্রুর কোনো ইলেকট্রনিক ডিভাইস বা নেটওয়ার্ক থাকলে তা হ্যাক করে তথ্য চুরি করা বা শত্রুর যোগাযোগ ব্যবস্থা অকেজো করে দেওয়া। 8 জন এসে গহীন অরণ্যে ক্যাম্পের চারপাশে কৌশলগতভাবে প্রতিরক্ষা বলয় তৈরি করেছে, যাতে শত্রুর উপস্থিতি সহজে টের পায়। 8 জনই যথেষ্ট ধূর্ত আর চতুর। এই অবধি তারা বেশ কয়েকটি মিশনও সফল করেছে। অন্যদের সঙ্গে গেলে কেন জানি ঝগড়া লেগে যায়, মনোমালিন্য হয়, আর আইমানের মতো করে বাকিরা টিমের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে পারে না। এজন্য আইমান স্যারকে তাদের ভীষণ পছন্দ। উনি ভীষণ মিশুক। এখানে আজকে তাদের 3য় দিন। আলবর্জ পাহাড়ের চূড়ায় পাইন গাছের ফাঁক গলিতে আসছে দিনের আলো।
ক্যাম্পের ভেতরটা একদম শান্ত, কথার শব্দ নেই, অথচ সবাই সজাগ। 8টি তাঁবুর মধ্যে কমান্ডো সেন্টার তৈরি করেছে তারা। সেখানে তাদের প্রতিটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এই মুহূর্তে নুসরাত বসে আছে কমান্ডো শেল্টারের মধ্যে, তীক্ষ্ণ দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে কিছু টাইপিং করছে। তার পাশে বসে রেডিওর ফ্রিকোয়েন্সি সেট করছিলেন তানভীর। নুসরাতকে এভাবে ভ্রু কুঁচকে সিরিয়াস মোডে কাজ করতে দেখে মুখ পাকালো সে। কালকের কুরিয়ানা আখরোট চিবোতে চিবোতে নিচু সুরে শুধালো, কিছু পেলে নাকি নুসরাত? এভাবে রেগে তাকিয়ে আছো কেন? এত ভ্রু কুচকালে ভ্রু উঠে যাবে তো। অবশ্য সুন্দরীদের ভ্রু কুচকালে দেখতে ভালোই লাগে। তানভীরের কথা সে রাখল না, তবে দৃষ্টি না সরিয়েই বলল, ইরানি নেটওয়ার্কে একটা লুফল পাচ্ছি। এনক্রিপশন বেশ জটিল, তবে দেখে মনে হচ্ছে আমাদের কোড দিয়ে ভাঙা সম্ভব। এর জন্য আমাকে মেল সার্ভারের কাছাকাছি যেতে হবে। এখানকার নেটওয়ার্ক খুব ডাউন। এত রিস্ক নেওয়া ঠিক হবে? আর কোনো ওয়ে তো নাই। হুম হুম তখন বিরক্ত মুখে তাঁবুতে প্রবেশ করলো জাওয়াদ। নুসরাতকে পাশে থাকা বোতলের পানি ঢকঢক করে খেয়ে ধপ করে বসে পড়ল। তার মেজাজ চড়ে আছে। কিছুক্ষণ আগে ছোট কাজ সারতে কেবল বসেছিল, অমনি কোথা থেকে একটা সাপের বাচ্চা এসে ভয় পাইয়ে দিয়েছে। তার আবার সাপে ফোবিয়া। ভাগ্যিস মেন পয়েন্টে কামড় দেয়নি, দিলে এই লজ্জার কথা কিভাবে জানাতো সে। যাক, আবার প্রমাণ হলো গরিবের আল্লাহ আছে। সে ঘাড় ঘুরিয়ে তাকালো তানভীর আর নুসরাতের দিকে। তাঁবুতে ঢুকতে ঢুকতে শুনেছে নুসরাতের কথা, তাই বলল, পাহাড়ের ঢাল বেয়ে যে পথ আছে, ওইদিকে যাওয়ার কথা ভুলেও ভেবো না। ওপাশ দিয়ে অনেকেই যাতায়াত করে। আমি ফারাহার সাথে জঙ্গলে ঘুরে বিকল্প একটা পথ খুঁজে বের করেছি, তবে সেটা বেশ খাড়া। ফারাহ তখন সেখানেই উপস্থিত ছিল, ব্যাগ গোছাচ্ছিল। তার কথা হচ্ছে দেখে ঘুরে তাকালো, নরম সুরে বলল, পথটা খাড়া হলেও কিন্তু নিরাপদ। আমি লতাপাতা দিয়ে এমনভাবে ঢেকে রেখেছি, ওপর থেকে ড্রোন দিয়েও শনাক্ত করা যাবে না। আর হ্যাঁ, আমি ঝর্ণার পানি ফিল্টার করে নিয়ে এসেছি। সবার জন্য খাবার আর পানি যথেষ্ট পরিমাণে মজুদ আছে। কেউ আবার কম করে পানি খেও না, শরীর কিন্তু ফিট রাখতে হবে। তখন জাওয়াদ আশেপাশে তাকালো, তানভীরকে ইশারা করে জানতে চাইল, অর্থাৎ আয়মান কোথায়। তখনই সেখানে আয়মান এসে দাঁড়ালো। যারা শুয়ে বসেছিল সম্মান প্রদর্শন করতে তারা উঠে দাঁড়ালো। আয়মান সবার দিকে একবার তাকিয়ে পকেট থেকে অনেকগুলো জলপাই বের করলো। বলল, ঝর্ণার দিকে গিয়েছিলাম, ফেরার পথে দেখি বড় সড়ো জলপাই গাছ, ডাল ভেঙে পকেট ভর্তি করে নিয়ে এলাম। এ কথা বলে জলপাই ওদের দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই নুসরাত ডেকে উঠল। আয়মান ঘুরে তাকাতে সে বলল, ওনার নাম মোহাম্মদ উসমান। দীর্ঘ 27 বছর ধরে ঘোড়ার ব্যবসা করেন। গোলিস্তানের সবচেয়ে বড় খামারটাই ওনার। এক ছেলে ও মেয়ে। মেয়েটা গোলিস্তান বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষের ছাত্রী, আর ছেলে ক্লাস 7-এ পড়ে। সহধর্মিণী আর 2 ছেলে মেয়ে নিয়ে ওনার পরিবার। ওনার বাম হাত হলেন ওনার শালা ইমাদ গোস্তামির, আর ডান হাত। নুসরাত থেমে গেল। সবাই এতক্ষণ তার দিকে তাকিয়ে কথা শুনছিল। তাকে হঠাৎ থেমে যেতে দেখে আয়মান চোখ তুলে তাকালো, জোড়া ভ্রু কুঁচকে নিল। হাতে থাকা একটা জলপাইতে মৃদু টোকা দিতে দিতে জিজ্ঞাসা করলো, ডান হাত? ওনার মেয়ে মাহিনুর সিদ্দিকী। ও স্যার, আপনি কি এখনই চলে যাবেন? ঘোড়ার ব্যবসা শিখতে এসেছি, কাজে গাফিলতি করলে চলবে?